ডক্টর ইউনূস জুলাই গণঅভ্যুত্থান পর দায়িত্ব নেন অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে। এ সময়ে পক্ষে বিপক্ষে নানা আলোচনা সমালোচনা হয়েছে তার নামে। এবার ওই সরকারের সাবেক এই প্রধান উপদেষ্টার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুললেন অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হুসাইন। সাংবাদিক ইলিয়াস হুসাইন শুক্রবার তার নিজস্ব ইউটিউব চ্যানেলের আলোচিত অনুসন্ধানী অনুষ্ঠান 15 মিনিটসে তুলে ধরেছেন ডক্টর ইউনূসের বিরুদ্ধে এসব অভিযোগ। ওই প্রতিবেদন থেকে জানা যায় 1983 সালে বাংলাদেশ সরকারের অধ্যাদেশের মাধ্যমে ডক্টর ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের যাত্রা শুরু হয়। যে ব্যাংকের প্রতিষ্ঠাই হয়েছিল হতদরিদ্র মানুষদের কোনো প্রকার জামানতবিহীন ঋণ দেওয়ার মতো মানবিক কাজকে সামনে রেখে সেই ব্যাংকেই হয়ে ওঠে সাধারণ মানুষের গলার এক অবিচ্ছিন্ন কাঁটা। সমালোচনা রয়েছে এই মানবিক উদ্যোগের আড়ালেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর বাস্তবতা। অভিযোগ উঠেছে হতদরিদ্র মানুষরা ঋণ নেয়ার পর সঠিক সময়ে তা ফেরত দিতে না পারলে তাদের ওপর নেমে আসতো এক দুর্বিষহ পরিস্থিতি। স্ত্রীদের নামে লোন নেওয়া হলেও সেই লোনের টাকা পরিশোধে ব্যর্থ হলে স্বামীর ঘরে টিনের চাল, গরু, মহিষ, এমনকি জমির ফসল পর্যন্ত তুলে নিয়ে যাওয়া হতো। অভিযোগ করা হয় মানবিক এই ব্যাংকের আড়ালে গ্রামীণ ব্যাংকের মাধ্যমে চালানো হতো সাধারণ অসহায় মানুষের রক্তচোষা এক সাঁড়াশি অভিযান। অসহায়ত্বের সুযোগ নিয়ে অন্যান্য ব্যাংকের তুলনায় কঠোর সব শর্ত চাপিয়ে দেওয়া হতো তাদের উপর। প্রতিবেদনে এমনটাই দাবি করেছেন সাংবাদিক ইলিয়াস হুসাইন। মানবিক ব্যাংকের কথা বলা হলো বাংলাদেশের বিদ্যমান যে কোনো ব্যাংকের চেয়ে কঠিন শর্ত জুড়ে দেওয়া হতো চুক্তিপত্রে। ডক্টর ইউনূসের মানবিক ব্যাংক খ্যাত গ্রামীণ ব্যাংকের এসব নিপীড়নের কারণে গ্রামের অসহায় ঋণগ্রস্ত মানুষগুলো তাদের ঋণের অসহনীয় বোঝা সহ্য করতে না পেরে আত্মহত্যার পথও বেছে নিয়েছে। এমন অমানবিক তথ্য উঠে এসেছে প্রতিবেদনে। গ্রামীণ ব্যাংকের ঋণের টাকা শোধ করতে না পেরে গৃহবধূর আত্মহত্যার ঘটনা আজও মানুষের মুখে মুখে। তথ্য অনুযায়ী গ্রামীণ ব্যাংকে প্রতিষ্ঠাকালীন সময় থেকেই এতে বিদেশি দাতা সংস্থার বিশাল বিনিয়োগ রয়েছে। প্রতিষ্ঠা লগ্ন থেকেই বিদেশি সংস্থাগুলো কোটি কোটি টাকা বিনিয়োগ করেছে বলে জানা যায়। কিন্তু গ্রামীণ ব্যাংকের কাণ্ডারি ডক্টর ইউনূসকে নিয়ে অভিযোগের তীর আরও তীক্ষ্ণ। নিয়ম অনুযায়ী সরকারি অধ্যাদেশে প্রতিষ্ঠিত ব্যাংকের ক্ষেত্রে দাতা সংস্থার অর্থ অনুদান হিসেবে এলে তার লভ্যাংশ ঋণগ্রহীতা ও সরকারের মাঝে বন্টন করার কথা। কিন্তু অভিযোগ উঠেছে এই লভ্যাংশ ও দাতাদের অর্থ আত্মসাৎ করার উদ্দেশ্যেই ডক্টর ইউনূস সোশ্যাল ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড এবং পরবর্তীতে গ্রামীণ ফান্ড গঠন করেন। তো ইউনূসের মূল টার্গেট ছিল ব্যাংকের লভ্যাংশ এবং দাতাদের ওই টাকা পুরোটা একাই আত্মসাৎ করা। যে কারণে দাতাদের অনুদানের অর্থ দিয়ে প্রথমে সোশ্যাল ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড গঠন করে। অপরদিকে গ্রামীণ ব্যাংকের অর্থ ডক্টর ইউনূসের এই অপর দুই প্রতিষ্ঠান গ্রামীণ ফান্ড এবং গ্রামীণ কল্যাণে সরিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে। 15 মিনিটস থেকে জানা যায় সরকারি অধ্যাদেশের সীমাবদ্ধতার কারণে সরাসরি প্রভাব বিস্তার সম্ভব না হওয়ায় বিকল্প এই পথ বেছে নেওয়া হয়। আগেই বলেছে গ্রামীণ ব্যাংক যেহেতু সরকারি অধ্যাদেশের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল, সে কারণে গ্রামীণ ব্যাংকের সাথে থাকলে সরকারি এসব নিয়মনীতি মেনে চলতে হতো। যে কারণে ইউনূস গ্রামীণ ব্যাংকের অর্থ সরিয়ে নিয়ে গ্রামীণ ফান্ড এবং গ্রামীণ কল্যাণ নামে দুটি প্রতিষ্ঠানের স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেন। সেই সাথে সরকারি ট্যাক্সের লাখ লাখ টাকার কর ফাঁকি দেওয়ার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। জানা যায় 2005-06 কর বছর থেকে শুরু করে 2022-23 কর বছর পর্যন্ত প্রায় 18,94,34,835 টাকার তথ্য গোপন করা হয়েছে। ক্ষমতায় বসতে না পারলেও 2005-06 ট্যাক্স ইয়ার থেকে শুরু করে 2022-23 ট্যাক্স ইয়ার পর্যন্ত সেই টাকা থেকে সরকারকে কর ফাঁকি দেওয়ার লক্ষ্যে তিনি 18,94,34,835 টাকার তথ্য গোপন করেছেন। এছাড়াও রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে ব্যক্তিগত প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকমের ওয়ালেট লাইসেন্স এবং নিয়মের তোয়াক্কা না করে গ্রামীণ ইউনিভার্সিটির অনুমোদন দেওয়ার মতো গুরুতর অভিযোগও তুলে ধরা হয়েছে তার বিরুদ্ধে। ক্ষমতার অপব্যবহার করে ডক্টর ইউনূস গ্রামীণ টেলিকমের নামে ডিজিটাল ওয়ালেট অনুমোদন করিয়ে নিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার শর্তাবলী না মেনে গ্রামীণ ইউনিভার্সিটির অনুমোদন করিয়েছেন ডক্টর ইউনূস। গত 17 বছর ফেসিবাদী আমলে শেখ হাসিনার ভারতীয় প্রীতির কারণে গ্রামীণ ফোন থেকে বাংলাদেশি দক্ষ কর্মকর্তাদের বাদ দিয়ে ভারতীয় কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়। ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার পর অনেকেই ভেবেছিলেন পরিবর্তন আসবে, ফিরিয়ে নেওয়া হবে চাকরি বঞ্চিত কর্মকর্তাদের। কিন্তু এখানেও হতাশ হয়েছেন সাবেক কর্মকর্তারা। সংশ্লিষ্টদের দাবি বাস্তবতায় সেই আশার প্রতিফলন ঘটেনি, বরং আগের সেই প্রভাবেই বহাল রয়েছে বলে অভিযোগ তাদের। নিয়ে আসে ভারত থেকে লোকজন এবং তাদের আন্ডারে যে বাংলাদেশিদেরকে জয়েন করানো হয় তারাও আপ টু দ্য মার্ক না।
এদেশের মানুষের পেটে ভাত নাই, ইন্ডিয়ান নিয়ে এসে এদেশে কাজ করা। ক্ষমতায় বসার পর সাধারণ মানুষদের নিজের মায়াজালের আবরণে আবৃত করার লক্ষ্যেই ডক্টর ইউনূস ভারত বিরোধী অবস্থান নিয়েছিলেন বলেও সমালোচনা রয়েছে। এ নিয়ে অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসাইন তার প্রতিবেদনে দাবি করেন, প্রকাশ্যে ভারত বিরোধী বক্তব্য দিলেও বাস্তবে ভেতরে ভেতরে ভারতের সঙ্গেই আতাত ছিল ডক্টর ইউনূসের। বাংলাদেশের মানুষকে বোকা বানাতে ডক্টর ইউনূস প্রথম যে কার্ডটি খেলেছিলেন তা হলো ভারত বিরোধী কার্ড। ভারত বিরোধী বক্তব্য দিলেও বাস্তবে ভারতের সাথে আওয়ামী লীগের চেয়েও নতজানু নীতিতে চলেছে বাংলাদেশ। অন্যদিকে ডক্টর ইউনূসের আরেকটি আলোচিত বিষয় হয়ে ওঠে চীনের সঙ্গে তিস্তা পরিকল্পনা। 2025 সালে তার চীন সফরকালে তিস্তা প্রকল্প বাস্তবায়নের জন্য প্রায় 12,000 কোটি টাকার চুক্তি বাস্তবায়ন হয়েছে বলে জানা যায়। তবে ওই অনুসন্ধানে উঠে আসে ভিন্ন কথা। ওই প্রকল্প নিয়ে নাকি আগে কোনো আলোচনাই হয়নি চীনের সঙ্গে। বাস্তবতা হলো তারেক রহমানের চীন সফরের আগে চীনের সাথে তিস্তা প্রকল্প নিয়ে কোনো আলোচনাই করেনি ইউনূস সরকার। এছাড়া ক্ষমতায় বসার পর জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না করে বরং ব্যক্তিস্বার্থ হাসিল করেছেন ডক্টর ইউনূস। এমন যুক্তিতে সাবেক এই প্রধান উপদেষ্টার নাম থাকা অসংখ্য মামলা ভেনিসের তথ্য তুলে ধরেন ইলিয়াস হোসাইন। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।